দুলাভাই আপু ঘুমাইলে আমার কাছে আসতো। এবং আমি তো তখন ছোট, অনেক ছোট। আমি কিন্তু সেই সময় স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এটাই বুঝতাম না। সে আমার সাথে ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। ২ টা দুলাভাই। আমি এই জীবনে এই কথা কারোরে বলি নাই ছোটবেলা থেকে এই পর্যন্ত ভাইয়া। আমার এই শোট আমার দ্বিতীয় হাজবেন্ড আজকে দেখবে, হয়তো ও আমারও অনেক ঘৃণা করবে, কিন্তু আমার এটা কোনো দোষ নেই। ওরা আমার সাথে এরকম করতে চাইতো। মা পাশের বাড়ি চলে যেত, গরম পানি বসায় রেখে যেত হাঁড়িতে। গরম পানি বসায় রেখে বলতো কি যে তোমরা পড়তে লাগো, আমি আস্তে আস্তে ভাত হয়ে যাবে, আমি এসে তোমাদের ভাত খাওয়াবো। মা এই কারণে বাইরে চলে যেত যে মা আসতে আসতেছে না, আমরা অনেক ঘৃণা করতাম। আমি তারে ৮ বছর ডাকি নাই বাবা বলে আমার বিয়ের পর। কারণ যখন আমি শ্বশুরবাড়িতে কষ্টগুলো নির্যাতনগুলো সহ্য করেছি তখন ওনার প্রতি আমার একটা চরম ঘৃণা এসে গেছে যে আজকে আমার সবাই থাকতে আমার বিয়েতে ওনারা ১ টাকার একটা জিনিস দেয়। মানে আমার বাবা আমার জীবনে আমি এত বছর বড় হয়েছি আমার জন্মের পর থেকে, মানে আমি যখন থেকে বোঝা শিখছি তখন থেকে এই লাইফে আমি বলতে পারবো না উনি আমার জন্য একটা জুতা কিংবা একটা জামা কাপড় কোনোদিন কিনে আমার হাতে দিছে। তাহলে সে কিসের বাপ হইল? জন্ম দিল কেন আপনাকে? আমার এই দুনিয়ার ভিতরে যদি আমি অনেকটাই ঘৃণা করি সেটা হলো অন্য বিষয়, কিন্তু আমি সবচেয়ে ঘৃণা করি আমি আমার বাপরে। একটাই কারণে যে মানুষ একটা রিক্সাওয়ালার ঘরে জন্ম নিলেও সে কর্তব্য পালন করে। মানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভিখারিরা এরা দেখে সাহায্য চাইতে আসে যে আমার সন্তানটা বিয়ে দেবো, আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে দেবো, আমার কিছু সাহায্য দেন। এভাবে তো দেয়। সে সারা জীবনেও তো করে নাই, বিয়ের সময় সে কিছু করে নাই, সবকিছু আমার ওই বোনের শাশুড়িরা ওরা করছে। আমি ওর মার থেকে বেশি ভালোবাসতাম ভাই। এটাই ছিল আমার জীবনের কাল। ওর লাভটা কি আপনার সংসার ধ্বংস করে? আমি জানি না। আমার এখনো শুধু আমি মানে খুঁজে পাই না যে তোরে তো আমি আমার মা থেকে বেশি ভালোবাসতাম তাই আমি ওরে কি আমার মা মারা গেছে কিন্তু ওর বুকে মাথা রেখে আমি বলতাম কি আমার মা নিয়ে এই কষ্টটা আমি এখন বুঝতে পারতেছি না। ওর জন্য আমি পাগল হয়ে যেতাম, কিন্তু মানে ওরা সামনে পাইলে আমার মনে হতো কি আমার শান্তি। মার মুখটা দেখলে যেমন ওর মুখটা দেখলে আমি ওরকম শান্তি হয়ে যেতাম ভাইয়া। আমার দ্বিতীয় যেখানে বিয়ে হয়েছে ওখান থেকে আমার ৩ বার ডিভোর্স হয়েছে। অলরেডি ৩ বার হয়ে গেছে। আমি এই ১০ মাস রাস্তায় রাস্তায় ঘুরতেছি ২ রোজা থেকে। আমি কখনো ৩ বেলা খাবার কিংবা একটা পোশাক কিংবা একটা বালিশ, একটা বিছানা, আমি শুধু ফ্লোরে থাকতেছি এই ১০ মাস ধরে। আমার প্রথম ২০ বছর আগে আমার বিয়ে হয়েছিল। ওখানে ওই হাজবেন্ডটা আমার পরিবার থেকে বিয়ে দিছিল। আমার পরিবারের কেউ তাকে দেখে নাই। আমার বোনের শাশুড়ি এবং আমার দুলাভাই তারা ঠিক করে আমার ওখানে বিয়ে দিছিল। আমি ওই বিয়েটায় রাজি ছিলাম না। আমার বোনের শাশুড়ি আমার পায়ে ধরে বিয়ে দিছিল। কারণ আমি তালিম করতাম বিয়ের আগে। তো তালিম থেকে তারা দেখেছে আমার পছন্দ করছিল যে তার ছেলেটা সে আমার মাধ্যমে ভালো করতে পারে। এইভাবে তারা পলিটিক্স করে বিয়ে দিছিল। বিয়ের দিন আমরা শুধু ওই ছেলেটা দেখছি বিয়ের দিন। যখন গাড়ি থেকে নামছে আমার আব্বা নাকি দেখে বলেছে যে এই ছেলে তো আমারই পছন্দ না। তাহলে আমার মেয়ে কিভাবে এর সাথে সংসার করবে? মানে ওনার মুখের আকৃতিটা অন্যরকম, পুরো মুখটা। তো যখন তার পছন্দ না তাহলে ওই সময় তো বিয়েটা ভেঙে দিতে পারতো। কারণ আমার যেদিন দেখে গেছে তার মা ৪ দিনের মাথায় আমার বিয়ে করাইতে গাড়ি নিয়ে লোক নিয়ে চলে এসেছে। আর এই ৪ দিনের মধ্যে আপনার বাপ মা কেউ যায় নাই দেখতে ছেলেকে? কেউ যায় নাই। এর ভিতরে গেছিল আমার দুলাভাই গেছিল আর হলো আমার জীবনের হলো শাশুড়ি বিয়ে ঠিক করছিল। গার্ডিয়ান তো আপনার বাবা। গার্ডিয়ান বাবা। তাইলে বাপ কেন যাবে না মেয়ের বিয়ে দেখতে? রাজি না যেহেতু আমি বিয়েটা রাজিও ছিলাম না। তাহলে ৪ দিনের মধ্যে বিয়ে কেমনে হয়? এবার আমরা জোর করে বিয়ে দিছে ওখানে। কে বিয়ে দিছে জোর করে? আমার আপুর শাশুড়ি, আমার আপু দুলাভাই। আপনার বাপ জীবিত থাকতে আপনি জোর করে কেমনে বিয়ে দিবেন? ওটাই তো মানে আমার বাবা আমার জীবনে আমি এত বছর বড় হয়েছি আমার জন্মের পর থেকে, মানে আমি যখন থেকে বোঝা শিখছি তখন থেকে এই লাইফে আমি বলতে পারবো না উনি আমার জন্য একটা জুতা কিংবা একটা জামা কাপড় কোনোদিন কিনে আমার হাতে দিছে। তাহলে সে কিসের বাপ হইল? জন্ম দিল কেন আপনাকে? আমার এই দুনিয়ার ভিতরে যদি আমি অনেকটাই ঘৃণা করি সেটা হলো অন্য বিষয়, কিন্তু আমি সবচেয়ে ঘৃণা করি আমি আমার বাপরে। একটাই কারণে যে মানুষ একটা রিক্সাওয়ালার ঘরে জন্ম নিলেও সে কর্তব্য পালন করে। মানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভিখারিরা এরা দেখে সাহায্য চাইতে আসে যে আমার সন্তানটা বিয়ে দেবো, আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে দেবো, আমার কিছু সাহায্য দেন। এভাবে তো দেয়। সে সারা জীবনেও তো করে নাই, বিয়ের সময় সে কিছু করে নাই, সবকিছু আমার ওই বোনের শাশুড়িরা ওরা করছে। যখন মনে করেন যে আমার মানে এইসব কোনো কাজের মধ্যে আপনার বাপ ছিল না? না। তাহলে সে ছিলটা কই? করতোটা কি? প্রতিবন্ধী? না না, সে প্রতিবন্ধী না, তার অনেক সম্পদ আছে, তার সবকিছু আছে। তাহলে আমার বাবা 4টে বিয়ে করছে। আমার মার আগে সে ছোট বয়সে একটা বিয়ে করছিল। পরবর্তীতে আমার মায়ের সাথে বিয়ে হয়। আমার মাই মনে করে ওই বউটার বেশি দিন থাকে, মানে একদম ছোট, আগে তো ছোটকালে বিয়ে হতো মানুষের। তো আমার মার সাথে যখন বিয়ে হয় মাও শুধু প্যান্ট পরতো, তখনকার বিয়ে হয়েছে। মাই মনে করেন বড় পরবর্তীতে আমার মারে রেখে আরো 2টা বিয়ে করছে সে। আমরা 10টা ভাই বোন। আমার মায়ের ঘরে 10টা ভাই বোন এবং কেউ মারা যায়নি। আর পরের 2টা?
পরবর্তীতে তারা বিয়ে করে। উনি একজন বিবাহিত মহিলা, তার আগের ঘরে 2টা মেয়ে আছে। 13-12টা হইলো, তারপর একটা ওই উনারা বিয়ে করে নিয়ে এসে উনার ঘরে আবার 3টে মেয়ে হয়, আমার 3টে বোন হয়। ও মাই গড। তারপর এবার মনে করেন আমার বাবা আর একটা বিয়ে করে লাস্টে এসে। হ্যাঁ, ওই বিয়েটা করে একটা ঘটনার উল্লেখ করে যে বিয়ে করে। আমার বড় যে বোনটা আছে আমার মায়ের পেটে, ও সম্পর্ক করে বিয়ে করছিল একটা হুজুর, আমাদের মাদ্রাসায় পড়তে হবে যেখানে, ওই হুজুরে বিয়ে করে। কিন্তু আমার আব্বা খুব রাগী। ওই আর হুজুরের সাথে প্রেম করে বিয়ে করছে? প্রেম মানে কি, বিয়ের আগে তার আমি এখন বলতে কোনো সমস্যা নেই, কারণ আমার ওই বোনের জন্য আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এবং আমি আমার মায়ের থেকে তারা বেশি ভালোবাসতাম। ভাইয়া আমার মা গত বছর নভেম্বর মাসে 15 তারিখে মারা গেছে। আমি মা মারা যাওয়ার আগে আমার ফেসবুকে আমার পেজ আছে, আমি ওখানে ওর আর আমার পোস্ট আমি সার্চ। তো বোন কি করছে বলেন? আমার ওই বোনটাই আমার লাইফটা এখন এরকম বরবাদ করে দিচ্ছে। তো মানে মাদ্রাসার উনি হাফিজি হুজুর? এখানে অনেক কাহিনী আছে। ওই হুজুরটাও আমার সাথে করার চেষ্টা করছে অনেকবার। বুঝা বলতেছেন কথা? আমি বুঝে বলতেছি, এই জন্য আসছি ভাই আমি আপনার কাছে, কারণ আমার পরিবার এখন আমি পালাতো, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি ভাইয়া। আমি ঢাকার ভিতরে এসে 3বার আপনি কিন্তু বড় অভিযোগ করতেছেন বোন। বড় অভিযোগ মানে আমি এই জন্য করতেছি যে আমি চাই ওরা এসে আমার সাথে কথা বলুক সবার মাঝখানে। কিন্তু আপনি ক্লিয়ার করে বলেন কি হয়েছিল, কেমনে হয়েছিল, আপনি আমার ওই দর্শন বোনটা অভিযোগ কেমনে যখন করেন? চলে যায়, আপনি এই প্রশ্ন উত্তর দেন আগে। আপনাকে বললেন যে আপনি রেপ করার চেষ্টা করছিল, হাউ? আমি যখন আমার ওই বোনের বাসায় বেড়াইতে যাইতাম, জি। তো আপুদের একটাই ঘর ছিল, হুম। দুলাভাইয়ের অনেক গরিব, আপুদের একটাই ঘর ছিল। যখন আপুর সাথে আমি তো অন্য রুমে থাকতাম আপুর মেয়ে নিয়ে, হুম। তো দুলাভাই আপু ঘুমাইলে আমার কাছে আসতো, এবং আমি তো তখন ছোট, অনেক ছোট। আমি কিন্তু সেই সময় স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এটাই বুঝতাম না এতটা, মানে আগে তো ফোন এগুলা ছিল না, মানুষ তো বিবাহিত মেয়েরা অনেক সময় এটা বুঝতো না, এত ছোট আমি তখন। দুলাভাই আমার কাছে আসতো, আমি যখন বুঝে ফেলতাম যে মানে উনি আমার কাছে আসছে এবং আমার গায়ে হাত দিচ্ছে, তখন মনে করেন আমি বলতাম যে আপনি যদি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে না যান, আমি কিন্তু আমার বোনের কথা বলতাম, ডাক দিব, তখন সে সরে যাইতো। একবার না ভাইয়া, অনেকবার করছে, ব্যাড টাচ অনেকবার। মানে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে ডাইরেক্ট, সে আমার সাথে ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। আর শুধু আমার এই দুলাভাই না, আমার মেজো দুলাভাইও, 2টা দুলাভাই। আমি এই জীবনে এই কথা কারোরে বলি নাই ছোটবেলা থেকে এই পর্যন্ত ভাইয়া। আমার এই শোটা আমার দ্বিতীয় হাজবেন্ড আজকে দেখবে, হয়তো ও আমার অনেক ঘৃণা করবে, কিন্তু আমার এটা কোনো দোষ নেই, ওরা আমার সাথে এরকম করতে চাইতো। প্লাস ওই যে হুজুরটা, ওনারা দুজন যখন সম্পর্ক করেছে আমার আব্বা মেনে নেয় নাই, কারণ আমার ওই বোনটা সে ডাক্তার বানাবে, তার অনেক আদর, তার 10 সন্তানের ভিতরে ওই সন্তানই তার সবচেয়ে প্রিয় মেয়ে, ডাক্তার বানাবে। সে হলো চলে গেছে অন্য জায়গায় বিয়ে দেবে দেখে, ও পালাই চলে গেছে ওনার সাথে। যাওয়ার পরে আমার আব্বা জিদ করলো যে, তখন আমার তৃতীয় মা আসে নাই, জিদ করলো যে আমি আমার মারে গালিগালাজ করতো, অনেক অত্যাচার করতো, অনেক মারছে। আমার মা লাস্টে ক্যান্সারে মারা গেছে। আমার মারে বলতো যে তোর পেট ভালো না দেখেই তোর সন্তান এরকম হয়েছে, আমি এবার বিয়ে করব, মেয়ে হবে, সেই মেয়েরা ডাক্তার বানায় আমি দেখাই দেবো। তার তো আর একটা মেয়ে ছিলাম আমি, সে কিন্তু এটা ভাবে নাই। সে আমাদের বাড়িতে বের করে দেয় না আমার মারের সহ, সে আমাদের ফেলে রেখে চলে এসেছে, কারণ তার অনেক সম্পদ ছিল। সে খুলনাতে ভাড়া থাকতো, আমাদের বাসা খুলনা, আমার বাপের বাড়ি। সে মাঝে মাঝে গ্রামে যেত। পরে ওই বোন হুজুরের সাথে বিয়ে হয়। হ্যাঁ, এবার এই যে বাবা বেরোয় আসলো না ভাইয়া, আমরা যে কি পরিমাণ কষ্ট করছি, মানে আমি আর আমার ছোট একটা ভাই ছিল, আর আমার 11 জনের সংসার না, সবার বিয়ে হয়ে গেছে, বাড়িতে আছি আমি আর আমার ছোট ভাইটা। আর আমার বড় ভাই তখন কোনো কাজ করতো না, বাইরে বাইরে থাকতো। আর আমার মেজে ভাই আর সেজে ভাই, আমার 4টে ভাই, ওরা হলো মাদ্রাসায় পড়তো। যখন বাপ চলে আসলো, তখন অনেক সম্পদ ছিল, কিন্তু আগের মানুষের অভাবতা ছিল। সম্পদ থাকলে তো মানুষ, আমার ভাইরা তখন ছোট, ওরা তো করতে পারতো না, কারণ আমাদের জমি টমি এগুলো বাইরের লোকদের করাইতো সবসময়, অনেক জমি ছিল। কষ্ট মানে কি ভাইয়া, আমার মা যখন রাত হতো, আমার আর আমার ছোট ভাইটারে বলতো কি, আমি আর আমার মা আর আমার ভাই থাকতাম, বলতো কি তোমরা 2জন বসে পড়তে লাগো, আমি আসতেছি। তখন তো কারেন্ট ছিল না, বাতি জ্বালায় রেখে যেত। মা পাশের বাড়ি চলে যেত, গরম পানি বসায় রেখে যেত হাঁড়িতে, গরম পানি বসায় রেখে বলতো কি যে তোমরা পড়তে লাগো, আমি আস্তে আস্তে ভাত হয়ে যাবে, আমি এসে তোমাদের ভাত খাওয়াবো। মা এই কারণে বাইরে চলে যেত যে মা আসতে আসতেছে না, আমরা ঘুমিয়ে পড়ি। যখন মা আসতে এসে দেখতো যে আমরা 2 ভাই বোন ঘুমিয়ে আছি, ততক্ষণে আমার ওই ভাই দুটো মাদ্রাসার থেকে বেরোয় এসে ওরা খুলনাতে একটা কাজে ঢুকছিল। তার আগে আমাদের ওখানে একটা কাজে ঢুকছিল, ওখান থেকে ভাইয়ারা হয়তো 12টা বেজে যেত বাসায় আসতে। সারা জীবন ওরা চাল সিনেমায় নিয়ে দেখছি আসতো, এই গল্প। ওরা চাল নিয়ে আসতো, মা ওই রাত্রে ভোর রাত্রে রান্না করে আমাদের উঠায়, ঘুম থেকে উঠায় ভাত খাওয়াইতো, যখন ভাতের খিদাটা আর থাকতো না। মানে অপরিসীম কষ্ট করছি তখন, কিন্তু ওই সময় আমাদের কষ্ট করার কথা না, কারণ আমাদের বাড়ি তখন লোক নেই বেশি। আমার বাপ যদি এই লাস্টের বিয়েটা না করতো, আমাদের কোনো কষ্টই থাকতো না। আর তার যে মেয়ের জন্য এই কাজটা করেছে,
আমি তো একটা তার মেয়ে ছিলাম, আমি তো তারই সন্তান। আমি আমি বিয়ের পরে আমার মার মুখে শুনছি, আমার ওই বাপরে আমি যখন থেকে বোঝা শিখছি আমি তার ঘৃণা করি, অনেক অনেক ঘৃণা করতাম। আমি তারে 8 বছর ডাকি নাই বাবা বলে আমার বিয়ের পর। কারণ যখন আমি শ্বশুরবাড়িতে কষ্টগুলো নির্যাতনগুলো সহ্য করছি তখন ওনার প্রতি আমার একটা চরম ঘৃণা এসে গেছে যে আজকে আমার সবাই থাকতে আমার বিয়েতে ওনারা 1 টাকার একটা জিনিস দেয় নাই। ইস! আমার শুধু বিয়ে করায় ওরা নিয়ে আসছে, এরা নিয়ে আসছে মানে চুরি করে। আমার যে শ্বশুরবাড়ি, এরা বিয়ে করায় যখন নিয়ে আসছে চুরি করে, এদের এলাকায় কেউ জানে না। আমার নানা শ্বশুরবাড়ি রোডের ওপারে আর এপারে। এরাও জানে না যে এই ছেলে, কারণ জানলে কেউ বিয়ে ভেঙে দিত। আমি নেশাগ্রস্ত তালিম ছিলেন। করতাম, আমার মামি শাশুড়িরা তালিমে যেত। ভাবছে ওই তালিমের থেকে যদি বলে দেয়। যখন বিয়ে করে নিয়ে এসে আমরা রোডে নামাইছে গাড়ি থেকে, তখন সবাই শুনছে যে অমুকের বিয়ে করায় নিয়ে আসছে বউ। সবাই পরবর্তীতে আমরা বলছে যে যখন শুনছে বিয়ে করে এসে, তখন আমরা দেখতে গেছি যে কোন বাপ এই ছেলের হাতে মেয়ে দিছে। ডাইরেক্ট এখনো বলে তারা, ওই সমস্ত আত্মীয় স্বজন এখনো বলে যে আমরা তো শুধু তোমার এই কারণেই দেখতে গেছিলাম, আর মনে মনে ভাবছি তোমার মুখটা দেখে যে এই মেয়ে কিভাবে এই ছেলের হাতে দিছে, আর জীবনটা তো একদম পুরো জাহান্নামে ঠেলে দিয়েছে। আমার বাপের বাড়ির গল্পটা এখন ভাই পরে বলতেছি, শ্বশুর বাড়িরটা বল। আপনি আপনার দুলাভাইয়ের গল্প বলতেছিলেন আমাকে। দুলাভাইয়ের গল্প বলবো এবার। আমার ওই আপুর সাথে আমাদের 5 বছরের কোনো যোগাযোগ ছিল না, গোপনে ছিল। 2-2.5 বছর পর থেকে গোপনে যোগাযোগ ছিল। জি, আমি যখন আমার ওই মেজাপুর বাসায় যেতাম, আমার ওই মেজা দুলাভাইটা ওইরকম চেষ্টা করতো, মানে ডাইরেক্ট আমার মানে উনি আমার সাথে থাকার চেষ্টা করতো। মানে যে মানুষ একটা ইঙ্গিত করে এগুলা কিছু না, ডাইরেক্ট এরকম। কারণ আর ওনার চরিত্রটাও এরকম। উনি স্ট্রেট বলছে আপনারে? হ্যাঁ, উনি বলি না, মানে আমি ঘুমিয়ে থাকতাম, উনি আমার কাছে চলে যেত ডাইরেক্ট। ধরেন উনারা খাটের উপর আছে, কিংবা আমি নিচে আছি, কিংবা উনারা নিচে শুয়ে আছে, আমি উপরে আছি, উনাদের বাচ্চাদের কাছেই আছি, কিন্তু রাত্রে যখন ঘুমায় যায় মানুষ তখন তো কেউ কারোর খবর রাখে না, উনি ডাইরেক্ট আমার কাছে চলে যেত। তো আমি যদি খারাপ হতাম তাহলে তো আমি বাইরের লোকের সাথে খারাপ হইতাম না ভাইয়া। আমি যদি খারাপ চরিত্রের হতাম, আমার 2 দুলাভাই যথেষ্ট ছিল আমার জন্য। এমনকি আমার যে হুজুর দুলাভাই আমার অনেকবার এটাও বলছে, আমার এরকম বলতো হাসতে হাসতে আর কি মেরে, যদি জানতাম তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাবি তাহলে তো তোর বোনটা বিয়ে করতাম না, আর কিছুদিন অপেক্ষা করতাম তোর জন্য। উনি আবার শিক্ষক? মাদ্রাসায় উনি হাফেজ এবং কারি। এখনো পর্যন্ত উনি মাদ্রাসায় চাকরি করতেছে এবং আমার বড় ছেলেটা ওনার কাছেই আছে এখন। ওনাদের কাছে আছে, আমার সন্তানগুলো আমার কাছ থেকে কেড়ে নিছে। এরকম ভাইয়া এগুলো আমি এগুলো কারণে বলি নাই, আমার বিয়ের অবধিও না। আর এই 20 বছর যার সাথে সংসার করেছি আমি তারেও বলি নাই কোনোদিন আমার লাইফের কথা। কারণ ওই বাড়িতে আমি আর এক নির্যাতন ভোগ করছি ভাইয়া। কি? মানে বাপের বাড়িতে তো একরকম খাওয়ার, ওখানে কষ্ট করছি। পরবর্তীতে যাই হোক বিয়ে হইলো। এখানে যেদিন বিয়ে করায় নিয়ে আসছে তো চুরি করে, আমার ওই দিন দিল আমার মামা শ্বশুরদের ঘরে শুইতে আর এক বাড়ি। সেখান থেকে 2 রাত থেকে এসে আমি আমার বাপের বাড়ি আসছি ফিরানো পথে। এখান থেকে যখন বাড়ি গেছি আমার রান্নাঘরে থাকতে দিছে। রান্নাঘরটা ওখানেই রান্নাবান্না হতো, খাওয়া দাওয়া হতো 3 বেলা, এবং রাত্রে ওখানে আমরা 2 জন শুইতাম। একটা চৌকি ছিল, একটা চৌকির উপরে শুধু পাতলা একটা কেতা, আর একটাই বালিশ দিছিল। সে বালিশটালে যে টুকরা কাপড় আছে, টুকরা কাপড় ওর ভিতরে। ঘরে কেন শুতে দেয়নি? ঘর ছিল না তো। আচ্ছা, তারপর? ঘর থাকবে কি করে? ওনার হলো আমার শাশুড়ির 2টা বিয়ে। ওনার আগের ঘরে 2টা ছেলে মেয়ে আছে, সেটা নিয়ে এসে আমার শ্বশুরের কাছে বিয়ে বসছে। এবার সেই ছেলেরা বাড়ি করে দিছে, ওই সাথে আর একটা রুম করে দিছে, একই সাথে 2টো রুম। আমারে নাকি যখন আমার ভাইরা দেখতে গেছিল, ওখানে বাড়ি দেখতে গেছে ছেলে, তখন আমার শাশুড়ি বলছে যে এই ঘরে বউ এসে থাকবে। আমার সেজে ভাই নাকি জিজ্ঞেস করছে যে আপনারা ছেলে বিয়ে দিচ্ছেন, আপনাদের বাড়িতে ঘর নেই, তাহলে আপনাদের বউ এসে থাকবে কোথায়? তখন বলতেছে বউ এসে আমাদের এই ঘরে থাকবে, আমার বড় ছেলের বউ ওখানে আছে আর আমার মেজে ছেলের বউ এখানে থাকবে। এটা মিথ্যা কথা ছিল। দ্বিতীয়ত বলেছে ছেলের বাজারে ব্যবসা আছে, কাপড়ের দোকান। মিথ্যা কথা। ছেলে 3 চিল্লা দেওয়া, 3 চিল্লা ভাইয়া দিছিল। ওই যে নেশা, উনি নিজের মুখে আমার পরবর্তীতে স্বীকার করছে যে আমি চিল্লায় যাওয়ার পরে আমার যে আমির সাহেব ছিল, আমি যখন নেশা উঠে যেত উনি নিজের হাতে আমার নেশা করে কিনে এনে দিত, নাহলে তো আমার রাখতে পারবে না। আপনি জেনে বুঝে বলতেছেন? আমি জেনে বুঝে বলতেছি। এটা আমি যদি এগুলো তো কোটি মানুষ দেখবে, কিন্তু মেনলি এগুলা যদি ওরা প্রমাণ করতে তো ওরা আসবে না, কারণ আমি একটা মিথ্যা কথা বলতেছি না। এই স্বামীর সাথে কতদিন সংসার করছেন আপনি? 20 বছর ভাই। আমার বাদে উনি সব বিক্রি করেছে। মানে 20 বছর সংসার করছি ওনার সাথে আমি। হ্যাঁ। উনি যখন নেশা উঠতো, মানে নেশা উঠলে তখন উনি আমার কাপড় চোপড়, আমি গোসল করে যে ওরা কোনোদিন কিন্তু একটা 3 পিস আমার বিয়েতে যা দিছিল ওই, আর কোনোদিন ওরা আমার কাপড় চোপড় দেয় নাই। 2টা 3 পিস দিছিল বিয়েতে, প্লাস্টিকের কয়টা চুড়ি, আর এই যে জ্যামিটির এই যে থাকে কানে দুলমুল, এগুলো একটা জুতা। আমার বিয়ের পরে ওই কাপড় চোপড়গুলো আমার স্বামী নিয়ে বিক্রি করে নেশা করে এসেছে। আমার বিয়ের কিচ্ছু কিন্তু নেই আমার কাছে। একটা তোয়ালে 2টা 3 পিস তা বিক্রি করে এসেছে।
কি বলতেছেন আপনি এসব? ভাই আমি তখন বাসায় বলতাম না, একটা কারণে যে আমার তখন এত কষ্ট হয়েছে যে আমারে কেন না জেনে না দেখে এরকম একটা পরিবারে বিয়ে দিল। তখন আমি গোসল করে কাপড়টা রাখতাম, ওই কাপড়টা আমি বিকেলে যখন কাপড়টা বাইরে আনতে যাবো দেখতাম কাপড়টা নেই। উনি বিক্রি করে নেশা করে এসেছে। আমি তখন পাশের বাড়ি আমার মামি শাশুড়িদের কাছ থেকে আমি কাপড় চেয়ে নিয়ে আসতাম। আর ওদের কাপড় আমার খাটতো না। একজনের গায়ের কাপড় তো আরেকজনের ওইভাবে লাগে না যদি সেম, সেম না হয় বডি। তারপর আমি নিয়ে এসে ওদের কাপড় আমার অনেক ছোট হতো। তারপর আমি নিয়ে এসে গায়ে দিতাম যে যেন কারো বলতাম না আমি। আর মেইনলি বাপের বাড়ি তো ৬ মাস পর যাইতাম। তখন আমি যাওয়ার সময় আমার মামি শাশুড়ির আর আমার বড় মামা শাশুড়ির একটা মেয়ে ছিল। আমার ওই শ্বশুরবাড়ির ওই শাশুড়ি বাদে আর ওনার ছেলের বড় বাদে যত আত্মীয়স্বজন আছে আমার ওরা প্রাণ দিয়ে ভালোবাসে। মানে ওদের এই জন্য হাজবেন্ডের সংসারটা মূল টিকছে। ঝামেলা হচ্ছে সে নেশাগ্রস্ত ছিল। নেশা, প্রচুর নেশা। আর আমার ওই মানে ওনাদের বাড়ি যেটুক জায়গা আছে ৫ শতক জায়গা ওনার কোনো জায়গা দেবে না ওনার মা। আমি ঘর করতে পারি না। আমি একটা রান্নাঘরে থাকতাম এবং ওই কোন মুলি বাসায় মোমেন্টে বেড়াতে। এসে আপনার মনে হলো যে আমি আর পারতেছি না, ছেড়ে দিব? আমার ২০ বছর পর উনি যখন নেশা রেখে এবার যখন জুয়াতেও ঢুকলো, জুয়া খেলতো। উনার আমি অনেক কষ্ট করে একটা হলো আমার শাশুড়ি বলছিল ঘর দেবে দেয় নাই। আমি কিন্তু ঘরও করছি ওই বাসায় এখন। আমার কিন্তু ওখানে এখন ঘর করা আছে কি ২টা দিয়ে রুম করলেন? রান্না। টাকা পাইলেন কই? এই টাকাটা ঘর করছে ওই যে আমার যে আপুর শাশুড়ি আমার বিয়ে দিছে, আমার ওই আপু দিছে আর আমি যে তালিম করতাম এখান থেকে দিছে আর আমার বড় ভাই কিছু দিছিল। এভাবে প্রথম করছি কারণ আমি যে ঘরটায় থাকতাম কুকুর ঢুকতো রাত্রে। হুম। কুকুর ঢুকতো আমি শুয়ে থাকলে ঘরে। পরে আমি ওখান থেকে আমি সবার কাছে ডাইকা অনেকবার বিচার হইছে। এই জীবনে মনে হয় ৫০ বার বিচার হইছে ওই বাড়ি এগুলা নিয়ে। ওরা আমার খুব ঠকাইছে। তারপরে বড় ছেলের বউ স্বর্ণ দিয়ে আমারে ওটাই নিয়ে এসে বিয়ের দিন। আসার সাথে, সাথে তো ওগুলো খুলে নিছে। কোন মোমেন্টে আপনার মনে হলো যে আমি ছেড়ে দিব? আমার যখন মনে হয়েছে আমার যখন নেশা করা ধরলো, নেশা করা ধরলে ওনারে আমি ওই যে দোকানটা দিয়ে দিছে একটা বাজারে আমি। ওই দোকানটা উনি ১ম ৩-৪ মাস আমারে টাকা এনে দিত, সংসারের টাকা। পরবর্তীতে উনি ওই জুয়া খেলায় ঢুকে উনি আর টাকা দেয় না। প্রতিদিন গ্যাঞ্জাম, প্রতিদিন গ্যাঞ্জাম। এরকম গ্যাঞ্জাম হচ্ছে তখন হলো আমার মেয়েটা তখন মাঝে আমি বিয়ে দিছিলাম আমাদের ওখানে একটা ছেলের সাথে ততদিনে। ওরাও আমার পরিবার এবং আমার ওই শ্বশুরবাড়ির পরিবার ওই ছেলেটাকে মেনে নেয় না। ছেলে দেখতে শর্ট কিন্তু ছেলে অনেক সুন্দর। আমার ফোনে ছবিও আছে, আমি আপনার দেখায় যাব। আর ওই ছেলের মার একটু চরিত্র মানে এটা আমি ছেলে নিজের কি চোখে করে? দেখিনি। ওই ছেলে তখন বিদেশ ছিল এবং হুম। একটাই ছেলে, আর কোনো ছেলে মেয়ে নেই। আমি তালিম করতাম আমার মানে কাছে কর্মজীবী আসতো। ছেলে? হ্যাঁ, কর্মজীবী এবং ওরা গরিব ছিল কিন্তু মানে খুব মানে ওরা ৩ মাপে ওর মা, বাপ এবং ও খুব কাজ করে। ওকে, কর্মজীবী মানুষ। জি, কর্মজীবী। তাইলে আপনার ফ্যামিলির অন্য কেউ মাইনে নেয় নাই, অসুবিধা কি? বিয়ে তো মেনে হয়ে নেয় নাই গেছে। মানে সবাই মিলে যুক্তি করে সেখান থেকে মেয়েটারে ছাড়িয়েও দিয়েছে আমার। আর আমার এই বোনের যুক্তিতেই আমি ছাড়াইছি ওই মেয়েটা ওখান থেকে। যে বোন এখন আমার লাইফটা পুরো ওরা নষ্ট কি এসে করছে। গলায় পিস্তল ধরছিল আপনার? পিস্তল মানে আমারে ডাইরেক্ট এসে বলতেছে তুই যদি মানে অনেক ঘটনা ঘটছে তখন এসে বলছে তুই যদি এখন এই ছেড়ে না দিস, এই জামাইয়ের কাছে মেয়ে ছাড়াই না নিস, তাহলে তোর শাশুড়ি আর ভাসুর এরপর যখন তোর জামাই বাড়ি বেড়াতে আসবে তখন তোরে দেওয়া জামাইরিতে ঘরে আটকিয়ে মানে তোদের দুইজনের ভিতরে সম্পর্ক এরকম করে কিন্তু তোর এই বাসা থেকে মেরে ধরে অপমান করে বের করবে। আমার বোন বলতেছে আমারে। আমি ওরে মার থেকে বেশি ভালোবাসতাম ভাই। এটাই ছিল আমার জীবনের কাল। ওর লাভটা কি আপনার সংসার ধ্বংস করে? আমি জানি না। আমার এখনো শুধু আমি মানে খুঁজে পাই না যে তোরে তো আমি আমার মা থেকে বেশি ভালোবাসতাম তাই আমি ওরে কি আমার মা মারা গেছে কিন্তু ওর বুকে মাথা রেখে আমি বলতাম কি আমার মা নিয়ে এই কষ্টটা আমি এখন বুঝতে পারতেছি না। ওর জন্য আমি পাগল হয়ে যেতাম কিন্তু মানে ওরা সামনে পাইলে আমার মনে হতো কি আমার শান্তি। মার মুখটা দেখলে যেমন ওর মুখটা দেখলে আমি ওরকম শান্তি হয়ে যেতাম ভাইয়া। এবার হলো আমার স্বামী যখন এরকম ওই দোকানে থেকে এরকম করা ধরলো আর ওরে যে জুয়া খেলায় ঢুকাইছিল আমার স্বামীর আপন মনে করেন খালাতো ভাই। করুক, যে করুক, ডিভোর্স হইলো। না এই ডিভোর্স হওয়ার পরে ছেলেটার আপনি বলতেছেন যে আপনি আবার বিয়ে এই করছেন। ছেলেটার সাথে একটা ঘটনা আছে যে ছেলেটা ওরা জুয়া খেলাইতে নিছে। হ্যাঁ। এই ছেলেটা ও আমার ওই স্বামীর আমি লাস্টে বিদেশ পাঠাই দিছি। আমার কিছু স্বর্ণ ছিল, মেয়ের কিছু স্বর্ণ ছিল, কিছু টাকা পয়সা দাঁড় করে- নেশাখোর কোথাও ভালো হয় না, কোনোদিন ভালো হয় ভালো না। তো হয় না কিন্তু লাস্টে ভাবলাম কি যে আমার ওরা দরকার নেই। ও যদি বিদেশ যায় কিছু টাকা ইনকাম করে পাঠায় আমি আমার সন্তান 3টে নিয়ে খেয়ে আর ওদের একটু লেখাপড়া করে বাঁচি। হুম। যখন বিদেশ পাঠাই দিলাম ওরা আমি ফ্রি ভিসায় পাঠাইছি। 6,30,000 টাকা খরচ হয়েছে। বিদেশ সৌদি আরব পাঠাইছে আরামকো কোম্পানিতে সে হইলো, চাকরি করেছে। এইগুলা কোনো ঘটনা না বোন। কিন্তু ভাই লাস্টে ও কয়েক মাস টাকা দিয়ে আমি লোকের টাকা পয়সা শোধ করছি কিন্তু আমার জিনিসগুলো আমি বানাইতে পারি নাই। তার আগে আমার টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমার এই বোনই প্রমাণ দিল। আমি বলছি কি আমার সাথে ঠিক মতন কথা বলে না, গালিগালাজ করে। আমার এই বোন প্রমাণ দিল যে আমার এক ভাইয়ের বউর সাথে ও কথা বলে মানে ইঙ্গিতটাই খারাপ করে বলে দিল।
এবং আমার আর একটা বোন, আমার ওই যে মেজো বোনের স্বামীর কথা বললাম, আমার ওই মেজো বোনও প্রমাণ দিল, হ্যাঁ ওই বউ ওর সাথে কথা বলে, আমার ঘরে এসেও কথা বলেছে লুকিয়ে লুকিয়ে। তাহলে লুকিয়ে যখন একটা মানুষের সাথে কথা বলছে, নিশ্চয়ই কোনো গোপন কথা। তখন আমার ওর সাথে আমার সন্দেহ ঢুকলো, ঢুকে ওর সাথে আমার টোটালি কথা অফ। আমি বলতাম কি, যদি আপনি তুমি আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো, গালিগালাজ বাদে, তাইলে আমার সাথে আমি কথা আমি বলো। ওই প্রসঙ্গে যাইতে চাচ্ছি না, নাইলে না। কারেন্ট পজিশনে আছে। হ্যাঁ, এবার কারেন্ট বলতেছি, তখন থেকে উনি আমার সাথে কথা বন্ধ করে দিল। এবং তারপর আপনাদের ছাড়াছাড়ি হলো একটা পর্যায়ে। ছাড়াছাড়ি তখন হয় নাই। মানে এনিওয়ে আপনার ছাড়াছাড়ি হলো, তখন আপনার বাচ্চা কয়টা? আমার 3টা বাচ্চা। 3টা বেবি নিয়ে আপনার সাথে ডিভোর্স হইলো? ডিভোর্স তখন হয় নাই। ওনার ঘরে থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাপের বাড়ি চলে যাবো ওনার ছেড়ে।